নতুন বউ কালো রঙের শাড়ি পরে শ্বশুরবাড়িতে যাবে? চৈতিকে দেখে কথাটা বলে উঠলেন প্রহনের বড় মামি। লাল পেড়া কালো শাড়ি পরিহিত কিশোরী চৈতিকে দেখে কিছুক্ষণের জন্য হৃদয়ের স্পন্দন থমকে গিয়েছিল প্রহনের। সামনে দাঁড়িয়ে থাকা চৈতির দিক থেকে চোখ ফেরাল, বাঁ হাত দিয়ে মাথার চুল এলোমেলো করতে করতে সোফায় বসে পড়ল। জুনাইদা চৈতির ডান হাতটা শক্ত করে চেপে ধরে বললেন, রুমে চল, বিয়ের শাড়িটা পরিয়ে দিই। মায়ের দিকে এক নজর তাকিয়ে চোখ নামিয়ে ফেলল চৈতি। জুনাইদা চৈতির হাত ধরে টেনে রুমে নিয়ে চলে গেলেন। রূপা সাথে যেতে চাইলে বারণ করে দেন তিনি। মেয়ের সাথে একান্ত ব্যক্তিগত কিছু কথা আছে, যা সবার সামনে বলা যাবে না। আসলে মা মেয়ের অনেক কথাই সকলের সামনে বলা যায় না। থাক না, মা মেয়ের মাঝে কিছু ব্যক্তিগত কথাবার্তা, সবার সব কিছু জানতে হবে কেন? চৈতির রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে বিয়ের শাড়িটা খুঁজতে শুরু করলেন জুনাইদা। আলমারি খুঁজতেই পেয়ে গেলেন শাড়িটা। রূপা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। শাড়িটা নিয়ে এসে বিছানার উপর রাখলেন জুনাইদা। চৈতি বিছানার এক কোণে মন খারাপ করে বসে আছে। মা কিছু বলার আগেই চৈতি মায়ের উদ্দেশ্যে বলে উঠল, বিয়ের পর শ্বশুরবাড়িতে যেতেই কি হবে আম্মু? জুনাইদা মেয়ের পাশে এসে বসলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এটা তো নিয়ম মা, বিয়ের পর মেয়েদের বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে চলে যেতে হয়। এমন নিয়ম শুধু মেয়েদের ক্ষেত্রেই কেন? তোকে আমি কি করে এইসব বুঝাই বলতো? আচ্ছা বাদ দে এইসব, আমি কি বলি শোন। একটা মেয়ের যখন বিয়ের হয়ে যায় তখন তার দুটো পরিবার হয়, একটা তার শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে, আরেকটা বাবার বাড়ির লোকজনকে নিয়ে। জুনাইদার এইসব কথায় কিছুটা বিরক্ত হল চৈতি। কথাগুলো শুনতে ভালো লাগছে না তার। মেয়ের মুখের ভাবভঙ্গি দেখে মুচকি হাসলেন জুনাইদা। কথা ঘোরানোর জন্য বলে উঠলেন, আমার চঞ্চল হরিণীর ন্যায় কন্যা আপনি আজ এত শান্ত হয়ে গেছেন কেন বলুন তো? মায়ের কথা বলার ধরন দেখে হেসে ফেলল চৈতি। গতকাল থেকে মেয়েকে হাসতে দেখেননি জুনাইদা। মেয়ের মুখের হাসি দেখে প্রাণটা যেন জুড়িয়ে গেল এক নিমেষে। মেয়ের কপালে চুমু খেয়ে আদুরে গলায় বললেন, এইভাবেই হাসি খুশি থাকবি সবসময়। বিয়ে দিয়ে দিয়েছি বলে এই নয় যে পর করে ফেলেছি। তোর জন্য ভালোবাসাটা আমাদের কখনো কমবে না মা। মায়ের কথা শুনে মলিন হেসে চৈতি বলল, তাহলে এত জলদি বিয়ে দিয়ে দূরে সরিয়ে দিলে কেন? জুনাইদা একটা দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটা অনেক কঠিন প্রশ্নের সম্মুখীন করে ফেলছে তাকে। মেয়ের এত প্রশ্নের উত্তর কি করে দিবেন তিনি? তোর জীবনটা সুন্দর করতে হবে মা, এখান থেকে রিফাতের দৃষ্টির আড়ালে লুকিয়ে ফেলতে হবে তোকে। ছেলেটা যে অনেক খারাপ, একটা পরিচয় লাগত তোর। কিসের পরিচয়? আমি তোমাদের মেয়ে। সন্ধ্যা হল। ঘরে ঘরে সাঁঝবাতি জ্বলে উঠল। একটু পরেই মসজিদের মাইক থেকে ভেসে আসবে নামাজের আহ্বানের সুর। মিনিট ২০ আগেই বাড়ি এসে পৌঁছায় প্রহনরা। প্রহনের রুমে নিয়ে যাওয়া হলো চৈতিকে। মেয়েটা ক্লান্ত। নতুন জায়গা, নতুন পরিবেশে কেমন যেন ভয় ভয় লাগছে চৈতির। সব অপরিচিত মুখ। পরিচিত বলতে শুধু রেদওয়ান চৌধুরী আর মিসেস ইয়াসমিন। এনাদেরকে আরও কয়েকবার দেখেছে চৈতি। প্রহনের বড় মামি আর কাজিনরা মিলে চৈতিকে যেভাবে বসিয়ে দিয়ে গেছে, সেই একই অবস্থায় থ মেরে বসে আছে সে। বাড়িতে হলে এতক্ষণে ৩-৪ বার সারা বাড়ি চক্কর দেওয়া হয়ে যেত। চৈতির বেশ জলতৃষ্ণা পেয়েছে। প্রহনের রুমের কোথাও পানির জগ দেখল না সে। এত বড় রুমে একটা পানির জগ বা বোতল নেই। ধুর, রুমে কারো প্রবেশের শব্দ পেয়ে দরজার দিকে তাকালো চৈতি। প্রহন এসেছে। বিছানার ওপর বসে থাকা চৈতির দিকে এক পলক তাকিয়ে কাভার্ড থেকে ট্রাউজার আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে চলে গেল। এখনও পর্যন্ত চৈতির গলার স্বর শুনতে পায়নি প্রহন। শুনতে পাবেই বাকি করে। চৈতি যে তার সামনে এখনও টু শব্দটিও করেনি। গোসল করে গা মোছার জন্য তোয়ালে নিতে ভুলে গেছে প্রহন। ওয়াশরুমের দরজা কিছুটা ফাঁক করে বিছানায় বসে থাকা চৈতির উদ্দেশ্যে তার প্রথম কথা ছিল, বেলকনিতে আমার তোয়ালেটা আছে, একটু এনে দে বা পিচ্চি। প্রহনের দিকে তাকালো চৈতি। অর্ধেক মাথা বের করে আছে। চুল থেকে টুপটুপ করে গড়িয়ে পড়ছে পানি। চৈতি বিছানা থেকে নেমে বেলকনি থেকে তোয়ালেটা এনে প্রহনের হাতে দিতেই তার হাতের সাথে স্পর্শ করে। মৃদু কেঁপে উঠল চৈতি। প্রহন ধন্যবাদ জানিয়ে দরজা বন্ধ করে দিল। দরজার কাছ থেকে সরে আসতে আসতে চৈতি ভাবল, এত ভীষণ অপরিচিত পুরুষ মানুষটির সাথে কি করে কাটাবে সে? ভাবতেই অস্থির অস্থির লাগছে মনে। উনি যে আমার ভীষণ অপরিচিত কেউ একজন।
চলবে পরের ভিডিওতে।